বর্তমান প্রযুক্তিতে আমরা উন্নত থেকে উন্নততর জীব হলেও আমাদের চিন্তাভাবনা কিন্তু সুদূরভাবে প্রসারিত নয়। কারণ আজও আমরা সেই চিরাচরিত বর্ণ অর্থাৎ স্কিন কালার নিয়ে যথেষ্ট ওয়ারিড। আর তার জন্যই ডার্ক কালার বা লাইট কালার নিয়ে আমাদের মধ্যে একটা পুরনো কনসেপ্ট আছে। কনসেপ্টটা এরকম কি কালো মানে নেগেটিভিটি আর হোয়াইট মানে পজিটিভিটির সাইন, যার কারণে আমরা কিন্তু ডেভিল মানে ব্ল্যাক বা কুইন বা অ্যাঞ্জেল মানে হোয়াইট কালার দিয়ে মার্ক করি। আর যে জিনিসটা আমাদের মাথায় একবার ঢুকে যায়, যতই আমরা প্রগতিশীল যুগে বসবাস করি না কেন, সেটা যেতে কিন্তু আমাদের কয়েক জেনারেশন সময় লাগে। ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে কি চায়ের সাথে স্কিন কালারের যথাযথ একটা সম্পর্ক রয়েছে। একটা মিথ আছে যে চা খেলেই স্কিন কালার কালো হয়ে যায়। দিস ইজ আ জাস্ট ট্যাবু। গবেষণা বলছে চায়ের সাথে স্কিন কালারের কোনো যোগসূত্রই নেই, ইন্টারনাল বা এক্সটার্নাল কোনোটাতেই নয়। স্কিন কালার ফ্যাক্টর ডিপেন্ড করে কিন্তু ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর। ইন্টারনাল ফ্যাক্টর ডিপেন্ড অন জেনেটিক কজ, অর্থাৎ বংশ পরম্পরায় বাবা মা, ঠাম্মা দাদু বা দাদু দিদা যেরকম জেনেটিক ফ্যাক্টর বহন করবে, তার সন্তান সন্ততিরাও কিন্তু সেরকম ফ্যাক্টরই বইবে। এবং এক্সটার্নাল ফ্যাক্টর, এটা হলো ইউভি রেডিয়েশন বা পলিউশন বাইরে থেকে কতটা ভেতরে আসছে, কতটা স্ট্রেস তুমি ভেতরে নিচ্ছ। দ্যাট মিনস স্ট্রেস কিন্তু স্কিনকে কালো দেখানোর জন্য বিরাট বড় একটা কজ। তাছাড়া ডার্ক মেলানিন অর্থাৎ ইউ মেলানিন বা লাইট মেলানিন অর্থাৎ ফিউ মেলানিনের রেশিও তোমার শরীরে ঠিক কতটা তার উপরও কিন্তু ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি আমাদের ত্বকের গভীরে যে মেলানোসাইট তৈরি হয়, সেটাই কিন্তু স্কিন কালার ডার্ক করতে হেল্প করে। এবার আমরা কি করতে পারি, মেলানোসাইট উৎপাদনটাই কমিয়ে ফেলতে পারি বা মেলানোসাইট উৎপাদনটাকে মেরে ফেলতে পারি। এই মেলানোসাইট ডার্ক কালার তৈরি করতে স্কিনের ওপরে লেয়ারে নিয়ে আসে, সেটাকে আমরা স্টপ করে দিতে পারি, বা মেলানোসাইট থেকে মেলানিন তৈরি করার প্রসেসটাকে স্টপ করে দিতে পারি, অথবা এক্সফোলিয়েশনের মাধ্যমে স্কিনের ওপরের লেয়ারে ডেড সেলগুলোকে তুলে ফেলতে পারি। এই চারটে প্রক্রিয়ার মাধ্যমে স্কিন কালার খানিকটা লাইট করা হয়তো পসিবল হলেও হতে পারে। অ্যাকচুয়ালি মেলানোসাইট থেকে মেলানিন উৎপাদনটাই কমিয়ে ফেলতে বা মেরে ফেলতে টেট্রিনিয়ন 0.25% মার্কেটে অ্যাভেলেবেল। এটা অনায়াসে ইউজ করা যেতেই পারে, বা ডার্মাটোলজিস্টরা এটাই প্রেসক্রাইব করে থাকে, বা এটাই ধার্য। অ্যাকচুয়ালি মেলানোসাইট তো আমাদের শরীরে ইউভি রেকে প্রোটেক্ট করে। সো মেলানোসাইটকে ডেট করে দিলে স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস প্রবলভাবে থাকে। তাই খুব স্ট্রং ডিমেলানোসাইজিং এজেন্ট ইউজ না করাই শ্রেয়। আর এই স্কিন ক্যান্সার তো এরই সাইড এফেক্ট। আর তার জন্যই ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু মেলানিন প্রোটেকশন খুব ভালোভাবে ইন্ট্যাক্ট থাকে, যেটা প্রোটেকশন হিসেবে তো কাজ করেই, সাথে ইন্ডিয়ানদের মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা কমিয়ে দেয় আর এজিংও স্লোয়ার হয়। এবার ট্রেটিনিয়ন কীভাবে ইউজ করবে সেটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। দ্বিতীয়ত, মেলানোসাইট থেকে ডার্ক কালার তৈরি করে স্কিনের ওপরের লেয়ারে নিয়ে আসাটাকে স্টপ করতে ফেয়ারনেস ক্রিম যথাযথ ভূমিকা পালন করলেও এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার। ফেয়ারনেস ক্রিম কিন্তু যতদিন পর্যন্ত ইউজ করবে, এটা কিন্তু ততদিন পর্যন্তই অ্যাক্টিভ থাকবে। এটা কিন্তু স্টপ করে দিলে কিন্তু পুনরায় আগের অবস্থায় স্কিন আবার ফিরে যাবে। তৃতীয়ত, মেলানোসাইট থেকে মেলানিন তৈরি করা স্টপ করতে গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু যথাযথ ভূমিকা পালন করে। এবার গ্লাইকোলিক অ্যাসিড কখন কিভাবে ইউজ করবে সেটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এছাড়া মেলানিন নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। তৃতীয়ত, স্কিনের ওপর এক্সফোলিয়েশন করলে স্কিনের ওপর লেয়ার অর্থাৎ স্ট্র্যাটাম কর্নিয়াম উঠে গেলে নিউ স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারটা উঠে আসবে, যেটা স্বভাবতই আগের লেয়ারের থেকে বেশি লাইট। আর এই এক্সফোলিয়েশনের মাধ্যমে পোর্সগুলো আনক্লগড হয়ে যায়, যাতে করে পোর্সের ভেতরে থাকা সেবাম জমে না, ফলে অ্যাকনে পিম্পলস হওয়ার চান্সেস কম থাকে। এক্সফোলিয়েশন করার জন্য আলফা হাইড্রক্সিল অ্যাসিড আছে, যার মধ্যে যেমন গ্লাইকোলিক অ্যাসিড 1 to 2 টাইমস আ উইক ইউজ করলেই এনাফ। 2 ঘন্টার জন্য ইউজ করে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেললেও সম্ভব। তাছাড়া এক্সফোলিয়েশন হিসেবে স্ক্রাবারও ইউজ করা যেতে পারে। মানে পিলিং ইজ অলসো এফেক্টিভ এক্সফোলিয়েশন। এই পিলিংয়ের মাধ্যমেও এক্সফোলিয়েশন করা সম্ভব, লাইক চারকোল পিল অফ মাস্ক, নিম পিল অফ মাস্ক এবং অরেঞ্জ পিল অফ মাস্কও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এটাতেও কিন্তু পোর্সের ভেতরে থাকা সেবাম বা ডার্ট টেনে বের করে, ফলে অ্যাকনে পিম্পলস হওয়ার চান্সেস কম পরিমাণে থাকে। এটাতে একটা মজার বিষয় হলো, বিশেষ করে ইন্ডিয়ান স্কিনের
ক্ষেত্রে পিম্পলস হওয়া ঠিক সেরে যাওয়ার মুহূর্তে ওই জায়গাটা হিলিং করার জন্য সমস্ত মেলানিন ওই স্থানে এসে জমা হয়, যেটার জন্য পিম্পলসের ওই জায়গাটা স্পট হয়ে যায়, যেটা আমরা সচরাচর বলে থাকি পিম্পলস হয়ে দাগ রয়ে গেছে। হোয়াইট স্কিনের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যায় না। সানলাইটকে যথাযথভাবে অ্যাভয়েড করতে হবে। আগে বলা হতো বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত সময়টাতে অ্যাভয়েড করতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্লোবাল ওয়ার্মিং যে হারে বাড়ছে, তাতে করে সকাল 10টা থেকে দুপুর 4টে পর্যন্ত বাইরে না বেরোনোই ভালো। এবার ঘটনা হলো কাজের সূত্রে তো আমাদের বাইরে বেরোতেই হবে, সেক্ষেত্রে আমরা SPF 50+++ ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করব প্রতি 3 ঘন্টা অন্তর। যদিও এর আগে সানস্ক্রিন নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও করা আছে। এছাড়া স্ট্রেস কিন্তু স্কিনকে কালো দেখানোর জন্য ওয়ান অ্যান্ড অনলি কজ। অ্যাকচুয়ালি স্ট্রেস বললে বডিতে কিছু হরমোন নিঃসরণ হয়, যেমন কর্টিসল হরমোন। এটা বডিতে থাকা ন্যাচারাল স্টেরয়েড, যেটা নিঃসরণ হলে আমরা আর্টিফিশিয়াল প্রেশার দেবার মতো। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে স্টেরয়েড শরীরের মধ্যে অনেকটা হার্মফুল, এটাও কিন্তু ঠিক তাই। স্ট্রেস আর নিজের মধ্যে অনেকটা ডিস্টেন্স রাখতে হবে। এক্ষেত্রে একটা উদাহরণ দিই, কেউ যদি কোনো সময় বাইরে ঘুরতে গিয়ে থাকো বা স্ট্রেসলেসভাবে লাইফ লিড করে থাকো, তাহলে স্বাভাবিকভাবে স্কিনে কিছু না করলেও একটা গ্লোয়ি শাইনিং ফ্রেশ লুক এফেক্ট দেয়। সেটা কিন্তু স্বভাবতই স্ট্রেসলেস হওয়ার জন্যই। মাইন্ডে স্ট্রেস নিয়ে যতই সিরাম বা অ্যান্টিঅক্সিডেন্ট ডায়েট মেনটেন করি না কেন বা যে কোনো প্রিকুয়েশন করি না কেন, ভেতর থেকে স্ট্রেস ফ্রি না হলে কিন্তু কোনো প্রিকুয়েশনই কোনো কাজ করবে না। তাছাড়া আমাদের এনভায়রনমেন্টের চারিদিকে যা পরিমাণ পলিউশন বেড়েছে, সেগুলো তো আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, আর তার জন্য আমরা নিজেদের প্রিকুয়েশন হিসেবে অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ইউজ করতে পারি, যার মধ্যে রয়েছে ভিটামিন সি, বা ওরাল এক অ্যান্টিঅক্সিডেন্ট পিলও নিতে পারি, অবশ্যই সেটা ডক্টর প্রেসক্রাইব, যেমন গ্লুটাথিয়ন। এছাড়া ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ধরো কালারিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, তার মধ্যে রয়েছে সুইট পটেটো, টমেটো, বিটরুট, ক্যারট, কিউকাম্বার, এনি টাইপস অফ গ্রিন ভেজিটেবল। তাছাড়া পোমোগ্রেনেট, কিউই, অ্যাভোকাডো, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাপায়া, স্ট্রবেরি, ইটিসি, এগুলোতে ইনিশিয়ালি শরীরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে হেল্প করবে। এছাড়া গ্লুটাথিয়ন নিয়ে আমি নেক্সট পার্টে ডিটেলসে আলোচনা করব। এক্ষেত্রে একটা স্কিন কেয়ার বলি, অ্যাটফার স্কিনকে ডাবল ক্লিনজিং করে টোনার লাগিয়ে অ্যাবজর্ব করে নিয়ে স্কিন ওয়াইজ সিরাম লাগিয়ে ময়শ্চারাইজার দিন ডে হলে সানস্ক্রিন নতুবা লিপ বাম অ্যাপ্লাই করলেই কিন্তু স্কিন হোয়াইটনিংয়ের জন্য একটা হেলদি স্কিন কেয়ার মেনটেন করা হবে। সব শেষে বলি, মাইকেল জ্যাকসন কিন্তু স্কিন কালার চেঞ্জ করেছিল মেলানোসাইটকে ডেট করে দিয়ে। তার জন্য খুব স্ট্রং ডিমেলানাইজিং এজেন্ট ইউজ করেছিল, যেটাতে প্রচুর সাইড এফেক্ট রয়েছে, তাই এটা ইউজ না করাই ভালো। তার মানে বুঝতে পারলাম ডিমেলানাইজিং এজেন্টের মাধ্যমেও স্কিন কালার চেঞ্জ করা পসিবল, কিন্তু এর যথেষ্ট সাইড এফেক্ট রয়েছে।